হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে হিস্ট্রিতে এমএ কোর্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 1.2 পেপারটি রয়েছে অর্থাৎ সেকেন্ড পেপার, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হাউ ডিড দ্য আফটারম্যাথ অফ দ্য রিভল্ট অফ 1857 অ্যাফেক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অফ দ্য রাজ। অর্থাৎ 1857 মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার তার প্রশাসনিক ব্যবস্থায় অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি প্রশাসনিক নীতি ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিলেন, বা 1857 পরবর্তীকালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক ব্যবস্থায় কি প্রভাব পড়েছিল 1857 মহাবিদ্রোহ, তার উপরেই প্রশ্ন। উত্তরটি তোমরা এইভাবে লিখবে। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে 1861 আইনের গুরুত্ব অপরিসীম। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে যে ভারত শাসন আইন পাশ হয়েছিল তার লক্ষ্য ছিল প্রধানত হোম গভর্নমেন্টের কাঠামোর পরিবর্তন। ভারতবর্ষের প্রশাসনিক যন্ত্রে তা মৌলিক কোনো পরিবর্তন ঘটায়নি। ফলে কিছুকালের মধ্যে ইংরেজ কর্তৃপক্ষ ভারতবর্ষের প্রশাসনিক কাঠামোর কালো উপযোগী সংস্কারের প্রয়োজনের বিষয়ে সচেতন হয়ে ওঠে। 1857 অভ্যুত্থান, 1855-57 সাঁওতাল বিদ্রোহ, 1860 নীল বিদ্রোহ এই রূপ সত্য উদ্ঘাটিত করে দিয়েছিল যে ভারতের প্রশাসনিক ব্যবস্থায় বহু গলদ আছে। ব্রিটিশ সরকার এবং ভারতীয় সরকার শাসক ও শাসিতের মধ্যে দুস্তর ব্যবধানের বিপদ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। দেশের আইন প্রণয়নের ক্ষেত্র থেকে ভারতীয়দের বিচ্ছিন্ন করে রাখার অযৌক্তিকতা বিষয়ে ব্রিটিশ রাজ অবহিত হয়। স্যার সৈয়দ আহমেদ খানের মতো রাজভক্তরাও সরকারের কাছে অনুযোগ করেছিলেন যে সরকার প্রণীত আইনাবলী জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সক্ষম সেটা কর্তৃপক্ষের গোচরে আনার কোনো উপায় নেই সরকারের কাছে প্রজাপুঞ্জের প্রয়োজনের বার্তা পৌঁছে দেওয়ার মতো কোনো মাধ্যম। প্যারা করে দেখো, সৌভাগ্যের বিষয় বেশ কিছু সংখ্যক ইংরেজ রাজপুরুষ সৈয়দ আহমেদের সঙ্গে একমত ছিলেন। স্যার বার্টল ফ্রেয়ার 1860 সালের 1 মিনিটে লিখেছেন, ইংরেজি লাইনটা দেখে লিখে নেবে। ভারত সচিব স্যার চার্লস উড ফ্রেয়ারের বক্তব্যের সঙ্গে একমত হয়ে স্বীকার করেছিলেন যে 1858 সালে সরকারের কাছে যা ক্ষতিকর বলে বিবেচিত হয়েছিল আসলে তাই বাঞ্ছিত। ভারতীয় জনগণ এবং ইংরেজের মধ্যে ক্রমবর্ধমান তিক্ততা উডের বিচারে মোস্ট অ্যালার্মিং সিম্পটম বলেও প্রতিভাত হয়েছে, মোস্ট অ্যালার্মিং সিম্পটমস বলে প্রতিভাত হয়েছিল। তাছাড়া সর্বোচ্চ লেজিসলেটিভ কাউন্সিল বিভিন্ন অঞ্চলের স্থানিক বৈশিষ্ট্য বিষয়ে অজ্ঞ থাকায় আইন প্রণয়ন দুরূহ হয়ে উঠেছিল। সে কারণে ভারতীয়দের সহযোগিতা অত্যাবশ্যক বলে বিবেচিত হতে থাকে। প্যারা করে দেখো, বোম্বাই এবং মাদ্রাজ প্রদেশ তাদের ক্ষমতার স্বল্পতার জন্য অসন্তুষ্ট ছিল। আইন তৈরির ব্যাপারে কলকাতার একাধিপত্য এই দুই প্রদেশের সরকারের কাছে অবাঞ্ছিত হয়ে উঠেছিল। কাউয়েল লিখেছেন যে সুপ্রিম গভর্নমেন্ট ও মাদ্রাজ গভর্নমেন্টের মধ্যে আয়কর সংক্রান্ত বিলকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হয়েছিল, তাই 1861 কাউন্সিল অ্যাক্ট প্রবর্তনের পথ করে দেয়। এই সমস্ত সমস্যা বা বাঘ বিতণ্ডার পরিপ্রেক্ষিতে মনে হয় যে ভারতের লেজিসলেটিভ কাউন্সিল এক কার্যকর আইন প্রণয়ন প্রতিষ্ঠান না হয়ে উঠে পেটি পার্লামেন্টই থেকে গিয়েছিল। সুতরাং নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই ইংরেজ প্রশাসকরা এমন এক আইন প্রবর্তনের তাগিদ অনুভব করেছিলেন যা ভারতবর্ষে তাদের শাসন অব্যাহত রাখার পথে অসুবিধাগুলি দূর করে দেবে। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে অনাগতকালের সম্ভাব্য বিপদের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বর্ণনা করা যায়। প্যারা করে দেখো, নতুন আইনে গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়িয়ে পাস করা হয় এবং আইন প্রণয়নের সুবিধার জন্য কাউন্সিলের বাড়তি সদস্য গ্রহণের ব্যবস্থা হয়েছিল। এই সদস্যদের সংখ্যা কমপক্ষে 6, কিন্তু কোনো অবস্থাতেই 12-র বেশি হবে না। এরা সকলেই হবেন বড়লাট মনোনীত এবং পদাসীন থাকবেন 2 বছর। সদস্যদের কমপক্ষে অর্ধেক সদস্য হবেন বেসরকারি সেনাধ্যক্ষ এবং যে প্রদেশে কাউন্সিলের অধিবেশন বসবে সেখানকার গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নররাও এর বিশেষ সদস্য হিসেবে কাজ করবেন। প্যারা করে 1853 আইনে যে লেজিসলেটিভ কাউন্সিল স্পষ্ট হয়েছিল তা ক্রমশ ভারতবর্ষের পার্লামেন্টের ভূমিকা নিতে থাকায় প্রশাসনিক অসুবিধা দেখা দিয়েছিল। সরকার গৃহীত বিভিন্ন ব্যবস্থার সমালোচনা করে কৈফিয়ত দাবি করে সরকারি কর্তৃপক্ষকে বিব্রত করেছিল এই সংস্থা। এই ত্রুটি দূর করার জন্য নতুন লেজিসলেটিভ কাউন্সিলের কাজকর্ম কেবল আইন তৈরিতে সীমাবদ্ধ রাখা হয়। কোনো বিল উপস্থাপিত করা বা উপস্থাপিত বিল নিয়ে আলোচনা ছাড়া অন্য কোনো কাজকর্ম কাউন্সিলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া কয়েকটি বিষয়ে গভর্নর জেনারেলের পূর্ব সম্মতি ছাড়া আলোচনা বা বিল উপস্থাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। লেজিসলেটিভ কাউন্সিল গৃহীত অ্যাক্ট গভর্নর জেনারেলের অনুমোদন ছাড়া চালু হতো না এবং এইভাবে প্রবর্তিত অ্যাক্ট ভারত সচিবের মাধ্যমে
ক্রাউন বাতিল করে দিতে পারতেন। প্যারা করে দেখো, আইন বিষয়ক কাজকর্ম পরিচালনার জন্য দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল ভারতীয় ভূখণ্ডের সর্বত্র চালু আইনের সংশোধন বা বর্জনের অধিকার পেয়েছিল। এরই এখতিয়ার ছিল এই ভূখণ্ডে বসবাসকারী শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ সমস্ত শ্রেণীর মানুষ এবং বিচারালয়ের জন্য আইন তৈরির ক্ষমতা। এই ক্ষমতার পরিধির মধ্যে ছিল দেশীয় রাজ্যসমূহ এবং ব্রিটিশ সরকারের সঙ্গে মিত্রতাবদ্ধ সমস্ত রাজ্য। জরুরি অবস্থায় কাউন্সিলের সহযোগিতা ছাড়াই গভর্নর জেনারেল অর্ডিন্যান্স পাশ করত, যেগুলির মেয়াদ হবে 6 মাস। 1861 আইনে আঞ্চলিক ভিত্তিতে আইন প্রণয়নকে আগে যা এক্সক্লুসিভ ছিল কনকারেন্ট করা হয়, ফলে কোনো প্রাদেশিক কাউন্সিল বড়লাটের আইন প্রণয়নের ক্ষমতাকে অব্যাহত করা হয় এবং সে ক্ষমতা ব্রিটিশ শাসনাধীন সমস্ত ভারতবর্ষে প্রযোজ্য হবে বলে ঘোষিত হয়েছিল। গভর্নর জেনারেলকে বাংলার জন্য একটা আইনি পরিষদ স্থাপন করার ক্ষমতা দেওয়া হয়েছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাঞ্জাবের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নিতে বলা হয়েছিল। প্যারা করে দেখো, 1861 আইনে স্বদেশের প্রশাসনের ভারতীয়দের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অবশ্যই এই অধিকার সীমাবদ্ধ ছিল প্রস্তাবিত আইন প্রণয়নের ক্ষেত্রে কেবল পরামর্শ দেওয়ার। এই আইন লেজিসলেটিভ কাউন্সিলগুলিকে কমিটি ফর দ্য পারপাস অফ মেকিং লজ রূপে বর্ণনা করা হয়েছিল এবং এদের তৈরি আইনসমূহ বাস্তবে ছিল সরকারি আদেশ। তবে এই বিষয়ে আগের ব্যবস্থার তুলনায় একটা পার্থক্য সৃষ্টি হয়। আইন তৈরির সময় আলোচনার অবকাশ ছিল, তা হতো প্রকাশ্যে এবং তা প্রয়োগ করত প্রশাসন বিভাগ নয় বিচারালয়গুলি। প্যারা করে দেখো, কোনো কোনো ক্ষেত্রে 1861 আইনে পশ্চাৎগামিতার প্রবণতা প্রকট হয়েছিল। 1853 আইনে সৃষ্ট কাউন্সিল নিয়মতান্ত্রিক পদ্ধতি মেনে চলত। বাজেট সহ ভিন্ন ভিন্ন প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে প্রশ্ন ও আলোচনার অবকাশ সেখানে ছিল। ফলে এর মধ্যে ভারতবর্ষের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তনের একটা ইচ্ছা আভাসিত হয়েছিল। কিন্তু 1861 আইনে এইসব অধিকার প্রত্যাহৃত হয়। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা শাসনতান্ত্রিক প্রগতিতে বাধা স্বরূপ বলে বিবেচিত হতে পারে। হোম গভর্নমেন্ট এটা স্পষ্ট করে দেয় যে ভারতবর্ষে প্রতিনিধিত্বমূলক কাউন্সিল বা দায়িত্বশীল সরকার গঠনের কোনো বাসনা তার নেই। প্যারা করে এই সময় থেকে এই তত্ত্ব প্রচারিত হতে থাকে যে ভারতবর্ষের পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের পক্ষে অনুপযুক্ত। এই তত্ত্ব ক্রমশ একটা স্বতঃসিদ্ধ সত্যে পরিণত হয় এবং পরবর্তী প্রায় অর্ধ শতক ধরে তা প্রত্যেক ভারত সচিবের দ্বারা উচ্চারিত হতে থাকে। স্যার চার্লস উড আরও একটি তত্ত্ব চালু করেন। তিনি বলেন যে যখনই কোনো শক্তিশালী জাতি অপর একটি জাতিকে শাসন করে তখন দ্য মিডিলেস্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ইজ আ ডেসপোটিজম। তার উত্তর সুরীরা এ ধরনের বক্তব্যের পশ্চাৎপট বা প্রাসঙ্গিকতা ভুলে গিয়ে তাকে নির্ভেজাল সত্য বলে গ্রহণ করেন এবং এই অপ্রিয় মন্তব্যটি নানাভাবে এবং ছদ্মবেশে কার্যকর করতে চেষ্টা করেছিলেন। প্যারা করে দেখো, সংবিধান বিশেষজ্ঞ, এটাই শেষ প্যারা, বিশেষজ্ঞরা বড়লাটের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাকে 1861 আইনের সবচেয়ে পশ্চাৎবর্তী বৈশিষ্ট্য বলে বর্ণনা করেন। এর দ্বারা সরকারের হাতে নিপীড়নের স্বৈরাচারের একটা প্রচণ্ড শক্তিসম্পন্ন অস্ত্র তুলে দেওয়া হয় যা সযত্নে রক্ষিত হয়েছিল এবং এদেশে ইংরেজ শাসনের শেষ দিন পর্যন্ত অবিরলভাবে ব্যবহৃত হয়েছিল। 1861 কাউন্সিল অ্যাক্টে এটাই ছিল সবচেয়ে প্রতিক্রিয়াশীল ব্যবস্থা। তো এই ছিল 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকারের প্রশাসনিক নীতিতে কি কি পরিবর্তন আনা হয়েছিল তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।